আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার বাড়ির কাজগুলো করতে পারবে না। আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে সে আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে না। আর আপনি যদি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে বিয়ে করতে চান, তবে তার লাইফ স্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে। আর এটা আপনার নিজের পছন্দ মতো এখন আপনি বেছে নিতে পারেন কোন ধরনের মেয়ে আপনি বিয়ে করতে চান। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের প্রিয় বোন সুমি। আমার প্রতিদিনের রান্না বান্না কাজকাম থেকে ভিডিওটি শুরু করলাম। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন রান্না বান্নার জন্য এখানে খড়ি জোগাড় করতেছি। এগুলো হচ্ছে গাছের শুকনো পাতা, এগুলো দিয়েই আমি রান্না করি। আর এখনই তো পানি আনলাম রান্না করার জন্যই। দুপুরে রান্নার জন্যই সব কিছু রেডি করে নিচ্ছি। ওদিকে আমার ফুপু বাড়ির আশেপাশের বাগানগুলো পরিষ্কার করতেছে। আজকে কি কি রান্না করব সেটা আমার ভিডিওর সঙ্গে থাকলেই দেখতে পাবেন। আর যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। দুইটা তরকারি রান্না করব, ধুন্দল দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব। আর আরেকটি রান্না করব শুটকি মাছের বালাচাও। শুটকি মাছের বালাচাও খেতে কতটা যে ভালো লাগে, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর এটা অনেক দিন পর্যন্ত বানিয়ে রেখে খাওয়া যায়। আপনারা তো জানেন যারা আমার ভিডিওতে দেখছেন যে এই শুটকি মাছগুলো কিন্তু আমার আব্বা কক্সবাজার থেকে আনছিল। আজকের এই দুইটা রেসিপি আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে করব। এদিকে ধুন্দলগুলা কাটা হয়ে গেছে, ধুয়ে নিলাম, ধুয়ে কাটবো। এর আগে একদিন ধুন্দল দিয়ে আমি ছুরি শুটকি দিয়ে রান্না করেছিলাম, খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আজকে আবার চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব, সেই জন্যই। আমার বাড়ির আশেপাশে অনেকগুলো ফুলের গাছ, আর গাঁদা ফুলের গাছগুলোই বেশি। সব গাছগুলো একদম ডাল ভেঙে ভেঙে ঝুলে ঝুলে পড়ে যাচ্ছিল। আর আমি গাছগুলোকে সুন্দর করে যে বাঁধবো এই সময়টাই পাচ্ছিলাম না। আর ফুপু যেহেতু বসেই ছিল, সেই জন্যই ফুপুকে দিয়েই করে নিচ্ছি। আর আমার ফুপু এইসব কাজ খুব সুন্দর করে করতে পারে, সুন্দর করে গুছিয়ে করে। চুলার জালটা ধরিয়ে দিয়ে দুই পাশে কড়াই বসিয়ে দিয়ে দুই পাশের কড়াইয়ে তেল দিয়ে দিছি। ওই পাশের কড়াইয়ে আমি ধুন্দলটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি, চিড়ে রাখা কাঁচামরিচ ও রসুন কুচি দিলাম। আর এই পাশের কড়াইয়ে আমি বেশি করে তেল দিছি চিংড়ি মাছের শুটকিগুলো ভাজার জন্য। চিংড়ি মাছের শুটকির বালাচাও তৈরি করব। সবটুকু থেকে আমি অল্প একটু রেখে দিলাম ধুন্দলটা রান্না করার জন্য, আর পুরোটাই দিয়ে দিলাম ভাজার জন্য। এই পাশের চুলার চিংড়ি মাছের শুটকিগুলো আস্তে জালে ভাজবো। আর ওদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলের মধ্যে ভাজছিলাম, সেগুলো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছের শুটকিগুলো দিয়েও আবারও ভেজে নিয়ে একটু পানি দিয়ে তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। চিংড়ি মাছের শুটকিগুলো কিন্তু আমি আগে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এদিকে আমার হাসানটা আমাকে অস্থির করে দিচ্ছে ডাবটা কেটে দেওয়ার জন্য। ডাবের পানি খাওয়ার জন্য এরকম করতেছে না, করতেছে যে ভেতরে শ্বাস হয়েছে, নারিকেল হয়েছে, সেটা খাওয়ার জন্য। ডাবের পানিটা খেতে চায়, কিন্তু যখন মুখে দেয় তখনই ওর ভালো লাগে না, সেই জন্য আর খেতে পারে না। এই ডাবগুলো হচ্ছে আমাদের গাছের, পারতে পারতে একটু বয়স হয়ে গেছে, সেই জন্য ভেতরে এই তো দেখুন কতটা সুন্দর শ্বাস হয়ে গেছে। শ্বাস বা স্বর আমরা যেটাই বলি না কেন, এই ভেতরে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর ছোটবেলায় আমরাও কিন্তু এরকম করতাম খাওয়ার জন্য। আমরা বলি ডাবের স্বর, আর এই ডাবের স্বরটা অনেক বেশি মজা লাগে খেতে, মিষ্টি লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব কেটে রাখা ধুন্দলগুলো। পাতা দিয়ে রান্না করতে গেলে অন্য কাজগুলো করা যায় না, শুধু রান্নাতেই থাকা লাগে। আর এদিকে হাসানটা মাঝে মাঝে আবদার করতেছে, বলতেছে এটা করে দাও ওটা করে দাও। এই তো আমি বললাম তুমি একা একাই খাও। আর এদিকে আমার আসলে মশলাটা পুড়ে যাচ্ছিল, সেই জন্য তাড়াহুড়া করে আবার ধুন্দলগুলো দিয়ে এই তো কষিয়ে নিচ্ছি। শুকনো পাতা দিয়ে রান্না করা দেখে একজন আপু কমেন্ট করে আমাকে বলতেছে যে আপু তুমি কেন জঙ্গল দিয়ে রান্না করতেছো, তোমার কি খড়ি নেই? সে আপুকেই বলতেছি আপু আমরা যেহেতু গ্রামের মানুষ, আর গ্রামে অনেক গাছপালা থাকে, শুকনো পাতা পড়ে গাছের থেকে, সেই পাতাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর রান্না করা যায়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। লাকড়ি বা খড়ি সব কিছু দিয়েই রান্না করি, আসলে আমার বাড়িতে সব কিছুই আছে। চিংড়ি মাছগুলাকে একদম তেলের মধ্যে মচমচা করে ভেজে উঠিয়ে নিলাম। এবার কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আমাদের এই শুকনা মরিচের ঝালটা একটু কম, সেই জন্য পরিমাণে একটু বেশি দিছি। আসলে ঝাল ঝাল না হলে বালাচাও খেতে ভালো লাগে না।
চিংড়ি শুটকির বালাচাওটা তৈরি করার জন্য যতটুকু আমার চিংড়ি শুটকি নিয়েছি ততটুকু পরিমাণে পেঁয়াজ কুচিও নিয়েছি। ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার একটু বেশি করে তেল দিচ্ছি, কারণ পেঁয়াজটা ভাজতে অনেকটাই তেল লাগে। আর ওই চুলায় মাঝে মাঝে ঢেকে দিয়ে নেড়ে চেড়ে ধুন্দুলটা রান্না করতেছি পানি ছাড়াই। ধুন্দুলে পানি দেওয়া লাগে না, কারণ এমনিতেই ধুন্দুল থেকে অনেকটা পানি বের হয়। অনেকেই তোমরা ভাবতে পারো যে আমি অনেক হিসেবি বা কিপটে। আসলে তোমরা যা ভাবার ভাবতে পারো, কিন্তু আমি অপচয় জিনিসটা একদম পছন্দ করি না। আবার অনেকেই বলতে পারো এদিকে হাজবেন্ড বিদেশে চাকরি করতেছে, আবার এদিকে আমি ইউটিউব থেকে ইনকাম করতেছি, তারপরেও পাতা দিয়ে কেন রান্না করতেছি। কারণ যারা প্রবাসে থাকে তারা তো টাকার জন্যই থাকে, আর এই তো পরিবারের ছেলে মেয়ে সবাইকে রেখে আসলে অনেকটা কষ্ট করেই থাকে। আর যারা প্রকৃত স্ত্রী স্বামীকে ভালোবাসে, সংসারকে ভালোবাসে, তারা এই কষ্টের টাকাগুলো শখ করে বা আনন্দ করে কখনোই ফুরাবে না। সেই জন্যই বলতে পারো একটু কষ্ট করতেছি, তারপরেও যদি হাজবেন্ড তাড়াতাড়ি চলে আসতে পারে, পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে সুখে সংসার করতে পারে। বাড়িতে একটা পেয়ারা ছিল, সেটাই মাখালাম কাসুন্দি, শুকনা মরিচ, লবণ দিয়ে। পরশুদিন 2 কেজি পেয়ারা আনা হয়েছিল, আর খেতে খেতে মাত্র একটা আছে, আর এইটাই আজকে দুপুরে মাখিয়ে ফেললাম। ধুন্দুলের তরকারিটাও হয়ে গেছে, চুলার উপরে নামিয়ে নিলাম। আর হাসানকে সবাইকে ডাকতেছি পেয়ারা মাখা খাওয়ার জন্য। আর ওই তো দেখুন আমার বড় ছেলে ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছে। এগুলোই হচ্ছে ভাই বোনের মধুর সম্পর্ক। চুলার উপরের পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসতেছে, তখনই আমি কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। এতে একবারে একসঙ্গেই ভাজা হয়ে যাবে। এই তো দেখুন ভাই বোনেরা, আমার গাঁদা ফুলের গাছগুলো একদম নিচে হেলে পড়ে গেছে। গাছগুলো ছোট রাখার অনেক চেষ্টা করেছি, আমি 4বার কেটেছি, আগাগুলো কেটে দিছি যাতে বড় না হতে পারে, তারপরও অনেক বড় হয়ে গেছে। আমার চুলার উপরের পেঁয়াজ রসুনটাও মশমশা করে ভেজে নিলাম, একদম পেঁয়াজের বেরেস্তার মতো করে। তেলগুলাকে একদম ভালো করে ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে করে। এই বালাচাওটা খেতে চিটাগাঙ্গের মানুষ অনেক বেশি পছন্দ করে, তবে ওদের দেখে বা ইউটিউব থেকে দেখেই মাঝে মাঝে আমিও বানিয়ে খাই, অনেক বেশি ভালো লাগে। আর একদিন বানিয়ে রাখলেই 15 দিন বা 1 মাস নর্মাল ফ্রিজে রেখে খুব সুন্দর করে খাওয়া যায়। এবার কড়াইয়ে শুকনো মরিচের গুঁড়া ও লবণ তেলের মধ্যে একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছের শুটকিগুলা আর পেঁয়াজ রসুন ভেজে রাখাগুলো। এবার সব কিছুই একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। অল্প কয়েকটা উপকরণ দিয়েই বালাচাওটা তৈরি করা হয়। এবার ভাজা শুকনা মরিচগুলো আমি হাতে ভেঙে নেব। তেলে ভাজা শুকনা মরিচগুলো হাত দিয়ে ভাঙতেছি, আর অনেক সুন্দর একটি লোভনীয় ঘ্রাণ আসতেছিল। এবার হাতে গুঁড়ো করা শুকনা মরিচগুলো দিয়ে ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। এই জিনিসটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা। চিংড়ির শুটকির বালাচাও তো রেডি, এবার ধুন্দুলের তরকারিটাও বেড়ে নিচ্ছি। অনেকে আছেন যে শুটকি মাছটা খেতে চান না, কিন্তু চিংড়ির শুটকিটা খেতে কিন্তু ভালো লাগে। আজকের এই রেসিপিগুলো অনেক বেশি মজার, তাই তাড়াতাড়ি করে এই তো প্লেটে ভাত বেড়ে নিচ্ছি খাবার জন্য। রুচি না থাকলেও এরকম খাবার দেখলে এমনিতেই রুচি বেড়ে যাবে। বালাচাওটা আমি বানিয়েছি কয়েকদিনের জন্য, কারণ এতগুলো বালাচাও একবারে খাওয়া যাবে না। ডিব্বায় পুড়ে রাখলে কয়েকদিন পর্যন্ত, মানে 15-20 দিন খাওয়া যাবে খুব সুন্দর মতোই। আর নর্মাল ফ্রিজে রেখে 1 মাসের বেশিও খেতে পারবেন। যখন রান্নার মতো কিছু থাকবে না বা ঘরে কিছু রান্না করা থাকবে না, শুধু গরম ভাত রান্না করেই এটা অনেক মজা করে পেট পুড়ে ভাত খাওয়া যাবে। বিসমিল্লাহ বলে এই তো খাওয়া দাওয়াটা করতেছি। আর আজকের রান্নাটা আসলে অনেক বেশি মজা হয়েছে। আর আমার ভিডিওটির সঙ্গে যে সকল প্রিয় ভাই বোনেরা ছিলেন, অবশ্যই জানাবেন যে আজকে রান্না বান্নাগুলো কেমন লাগলো। আল্লাহ হাফেজ।